নিহতের সংখ্যাটা এখন 16। বলছি মিরপুর শেয়ালবাড়ি কেমিক্যাল গোডাউনে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে মৃতদের যে মিছিল, সেই মিছিলের কথা, সেই মিছিলে একে একে যোগ দিয়েছে 16টি প্রাণ। সরকার যায়, সরকার আসে, তত্ত্বাবধায়ক সরকার আসে, কখনো অন্তর্বর্তীকালীন সরকার আসে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না এইসব কেমিক্যাল গোডাউন বা গার্মেন্টস কর্মী যাদের আসলে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের বিছানায় পড়ে থাকতে হয়, অথবা এমন হতে পারে যে শেষ নিঃশ্বাসটাও নিতে হয় একেবারে অগ্নিদগ্ধ ধোঁয়া থেকে। তাদের নামে শুরু করছে আজকের মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। এবং এই কথাটা বলার মূল কারণ হলো সরকার যায়, সরকার আসে, আলোচনায় ঘুরে ফিরে আসে সেফ এক্সিট, কিন্তু তাদের আলোচনা হয়তো আমরা পেছনেই ফেলে রাখলাম। সবাইকে স্বাগত, দেখছেন নিউজ 24। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন আব্দুল হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। এছাড়াও আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। তিনি আসা মাত্রই আমরা তাকে সহ আলোচনা শুরু করব, কিন্তু তার আগে যেহেতু বলছিলাম যে আমরা সেফ এক্সিট নিয়ে আলোচনা করব, যেহেতু ঘুরে ফিরে এটাই আলোচনায় আসে, হান্নান মাসুদ আপনাকে দিয়ে শুরু করছি। সেফ এক্সিট এটা কি আসলে শুধুই হুমকি না সত্যিই সেফ এক্সিট? দেখেন, হচ্ছে বাংলাদেশের ইতিহাসে তো রয়েছে সেফ এক্সিটের ইতিহাসে। আমি আজকে বিবিসির রিপোর্ট দেখতেছিলাম, 3টা সময়, বলতে গেলে 4টা সময় সেফ এক্সিটের ঘটনা ঘটেছে। 75 পরবর্তী সময়ে 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা ছিল তাদের সেফ এক্সিট। দ্বিতীয়তে 7-8 সালে আপনার অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সেনা শাসিত যেই তত্ত্বাবধায়ক সরকার, তাদের সেফ এক্সিট। এর পরবর্তী সময়ে, তৎকালীন সময়ে শেখ হাসিনা সহ কয়েকজন আবার হচ্ছে রাজনৈতিক সেফ এক্সিটও নিয়েছিল, রাজনীতিবিদও সেফ এক্সিট নিয়েছিল। এরপরে আপনার হচ্ছে 2025 সালে শেখ হাসিনা পালিয়ে গেছে বলতে সেও এখানে সেফ এক্সিট নিয়েছে আর্মির সহযোগিতায়। এরপরও যারা অপরাধের সাথে লিপ্ত থাকবে, যারা এত ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে এরকম বিভিন্ন অন্যায় অপরাধে লিপ্ত থাকবে, তারা সেফ এক্সিট খুঁজবে, এটা স্বাভাবিক। তো এটা কথার কথা হওয়ার কোনো সুযোগ নেই। এরকম বাস্তবতা বাংলাদেশের ইতিহাসে রয়েছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ইতিহাসে রয়েছে, এমনকি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ইতিহাসেও রয়েছে। তো বাংলাদেশেও সেই ইতিহাসে আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি, মানে যেটাকে বলবো আমি একেবারে খুব বাজে একটা ইতিহাসে পুনরাবৃত্তি হয়তো ঘটতে যাচ্ছে, এই ধরনের ইঙ্গিত আশপাশ থেকে পাওয়া যাচ্ছে। এই সেফ এক্সিট কে আসলে এনসিপি কিভাবে দেখছে? যেমন আমি যদি আপনাকে একটু উদাহরণ দিই, পাকিস্তানে এক ধরনের সেফ এক্সিট ছিল, বা আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচন নিজেদের মতো করে ফেলার একটা বিষয় ছিল। মিশরের আরেকটা ঘটনা ছিল যে সেখানেও আসলে সেফ এক্সিটের একটা ঘটনা ঘটেছিল, কিন্তু আসলে সেটাকে মোটা দাগে সেফ এক্সিট বলা যায় না। কিন্তু এই সেফ এক্সিটটা এক অর্থে এটা সেফ এক্সিট। আসলে আমরা এই সেফ এক্সিট কি এনসিপি বর্তমান যে সেফ এক্সিট, সেই সেফ এক্সিটটাকে দেখতেছে 2007-8 সালের পরবর্তী সেনা শাসন পরবর্তী, বা হচ্ছে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার পরবর্তী সময়ে ফখরুদ্দিন মঈনুদ্দিনরা যেভাবে সেফ এক্সিট নিয়েছিল তার সাথেই দেখতেছে। তাদের অনেক জন এখন এই উপদেষ্টা পরিষদও রয়েছেন, এবং হচ্ছে সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার একটি রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে তাদেরকে একটি সাজানো গোছানো নির্বাচনে জিতিয়ে দিয়ে ক্ষমতায় নিয়ে তারপর হচ্ছে তারা তাদের কাছ থেকে শুধু একটা জিনিসই চেয়েছিল, সেফ এক্সিট। তাদেরকে যেন নিরাপদে দেশ ত্যাগ করতে দেওয়া হয়, তাদের অপরাধের যেন কোনো বিচার না হয়, সেটা নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। সেই নিশ্চয়তা দিয়েছে বলেই তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যেই ধরনের মানে হচ্ছে সূক্ষ্ম কারচুপি করে যে ধরনের ইলেকশন করা দরকার ছিল সেটা করিয়ে দিয়েছে। এবারের উপদেষ্টারা আসলে কোন দলের কাছ থেকে, এই সময়ে এসেও কোন দলের কাছ থেকে এই ধরনের এই উপদেষ্টা পরিষদের অনেকেই তাদের অপরাধ অপকর্মের জন্য সেফ এক্সিট খুঁজতে গিয়ে কখনো বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন, এবং হচ্ছে কিংবা হচ্ছে দেশের অভ্যন্তরেও তারা একসাথ হয়ে কোনো রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের সাথে বসে সাক্ষাৎ করে তারা তাদের সেই সেফ এক্সিটের বিষয়টা চান, এবং তাদেরকে ক্ষমতায় নেওয়ার, ক্ষমতা দেওয়ার, মানে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে তারা সেফ এক্সিট খুঁজে বেড়াচ্ছেন। সেটা স্পষ্ট বাংলাদেশের জনগণের কাছে, এবং সেই জায়গাটা আমরা এখনই আবার ফিরবো। আমাদের সঙ্গে এইমাত্র যুক্ত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। হান্নান মাসুদ, আপনি বলছিলেন সেফ এক্সিট প্রসঙ্গ। জি,
আমি বলছিলাম যে হচ্ছে সেফ এক্সিট সেই 2027 সালের মতোই ঘটনাটা ঘটতে যাচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে যে একটি সাধারণ নির্বাচনের মধ্যে একটি দলকে ক্ষমতায় দিয়ে দেওয়ার জন্য, ক্ষমতায় বসানোর জন্য তারা যে একটি সাজানো গোছানো নির্বাচন করার চেষ্টা করতেছেন, সেটা আমরা মানুষের কাছে স্পষ্ট করতে চাচ্ছি। পাশাপাশি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে জুলাই সনদ ইস্যু বলেন কিংবা হচ্ছে জুলাই ঘোষণাপত্র ইস্যু বলেন, প্রত্যেকটা ইস্যুতে একটি রাজনৈতিক দলকে অখুশি করা যাবে না, এই নীতি অবলম্বন করে যাচ্ছে। এবং ঠিক একই ধরনের ঘটনা আমাদের মনে হচ্ছে যে শুধু তাদের নিজেদের সেফটি নিশ্চিত করার জন্য, সেফ এক্সিট নিশ্চিত করার জন্য আগামী নির্বাচনেও একটি রাজনৈতিক দলকে এই গভর্নমেন্ট অখুশি করবে না। জি, ধন্যবাদ। রুমিন ফারহানা, একটু আপনার কাছে আসে, আসলে কোন সব রাজনৈতিক দলকে উপদেষ্টারা এই সুবিধা দিতে চাইছেন যেন তারা সেফ এক্সিট পান? দেখুন, সেফ এক্সিটের আসলে বেশ কয়েকটা অর্থ হয়। এর একটা অর্থ হচ্ছে 111-এর সময় যেটা হান্নান মাসুদ বললেন, যে 111-এর নানান অপকর্মের পরে রাজনৈতিক দলগুলোতে ভাঙন সৃষ্টি করবার একটা অপকৌশল নেওয়া হয়েছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিন সেটা করেছিল এবং চেষ্টা করা হয়েছিল যে দুই দলের টপ লিডারশিপকে সরিয়ে নতুন লিডারশিপ তৈরি করার সেই পুরো প্রকল্পটা একদম, এবং সেই পুরো প্রকল্পটি খুব বাজেভাবে ভেস্তে যাওয়ার পরে তারা দেশ থেকে চিরতরে চলে যেতে বাধ্য হয় এবং এরপরে সরকার এসছে, সরকার পরিবর্তন হয়েছে 5ই আগস্টের পর, তো আবার নতুন ধরনের একটি সরকার এসছে, তো তারা আর বাংলাদেশে ব্যাক করতে পারেনি। সেটা একরকম সেফ এক্সিট হতে পারে। তাহলে আসলে স্পেসিফাই করা দরকার যে কোন উপদেষ্টা কি ধরনের অপকর্ম কবে করেছে এবং সেই অপকর্মের ধরন কি, তার বিস্তারিত ব্যাখ্যা আমরা আসলে এক্সপেক্ট করি। 2 হচ্ছে, আমি যেটা মনে করি যে বেশিরভাগ উপদেষ্টাই কিন্তু ডুয়াল সিটিজেনশিপ নিয়ে আছে। কেউ কেউ বিদেশ থেকেও এসছেন, যিনি বিদেশে একেবারে স্থায়ীভাবে বসবাস করা, চাকরিরত, প্লাস সরকারের খুবই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিবর্গ অনেকেই আছেন যারা বাংলাদেশের নাগরিক হয়তো নন, কিংবা থাকলেও তাদের আরও একটি দেশের নাগরিকত্ব আছে। সো এই সরকারটা পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনি মুহূর্তের মধ্যেই দেখবেন অনেকেই আর বাংলাদেশে নাই, অনেকেই নাই। সো তার মানে কি বিষয়টা এরকম যে আসলে কিছু উপদেষ্টা যাদের আসলে দ্বৈত নাগরিকত্ব আছে, তারা আসলে সেফ এক্সিট নিয়েই তারপরে উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন? ও সার্টেনলি, নিশ্চয়ই তাই। তারা যেই মুহূর্তে ওথ নিয়েছেন ওই সময় তাদের মাথায় কি ছিল জানি না, তবে একটা কথা তো প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা প্রত্যেকে যার যার ফিল্ডে যথেষ্ট ভালো করছি আমাদের উপদেষ্টা পরিষদে, মানে প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় আছে এবং সেটা তো আমরা কেউ অস্বীকারও করি না। প্রত্যেকেরই যার যার নিজস্ব পরিচয় আছে এই উপদেষ্টা পরিষদে। সো তারা আবার তাদের যার যার কাজে ফিরে যাবেন, এই কথাও কিন্তু প্রধান উপদেষ্টা বহুদিন আগে থেকেই বলছেন যে আমরা এই কাজ শেষ হয়ে গেলে আমরা আমাদের যার যার কাজে ফিরে যাব। সো যাদের আসলে বিদেশের নাগরিকত্ব আছে এবং যারা বিদেশে একটা সেটেল লাইফ লিড করতে করতে বাংলাদেশে এসছেন 5ই আগস্টের পর, তারা আবার সেই পুরনো জীবনে ফিরে যাবেন, এটা খুব অবাক হওয়ার কিছু নাই। আর যাদের হয়তো ডুয়াল সিটিজেনশিপ নাই, তাদের খোঁজ নিয়ে দেখবেন মেজরিটির ছেলে মেয়েরাই কিন্তু বাইরে সেটেলড। সো তারাও শেষ জীবনে যদি কোনো রকম কোনো বিপদের আভাস পান বিদেশে চলে যাবেন, এটাতেও খুব অবাক হওয়ার কিছু নাই। আর 3 নম্বর হলো, আজকে আমি দেখলাম জামায়াতের সিনিয়র নেতা তাহের সাহেব সম্ভবত, উনি বলেছেন যে উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে ওনার কাছে, যে তারা কোনো একটি দলকে বা কোনো একটি গোষ্ঠীকে তারা ফেভার করতে চায়, তাদের নানান রকম অডিও টিপিংস ওনার কাছে আছে। তো এই সরকারটির এই যে মানে কি বলবো, এই ধরনের কথা একজন প্রাজ্ঞ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ যিনি একটা দলের এত দায়িত্বশীল পদে আছেন, তিনি যখন বলেন তখন মনে হয় যে দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থটাই বড় হয়ে যাচ্ছে। কারণ যদি দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো উপদেষ্টা কিছু করেন, সেটা আমার দলের পক্ষে যাক আর বিপক্ষে যাক, সেটার কোনো এভিডেন্স যদি ওনার কাছে থেকে থাকে, ওনার তো সেটা তাহলে পাবলিশ করা উচিত, ওনার আইনি ব্যবস্থা নেওয়া উচিত। যদি কোনো উপদেষ্টা আইন বহির্ভূতভাবে দেশের জন্য ক্ষতিকর কোনো কিছু করে থাকে এবং তার এভিডেন্স তার কাছে থাকে। দেশের জন্য ক্ষতিকর বলতে আমি এটাও মনে করি যে কোনো একটি বিশেষ দলকে জিতিয়ে দেয়া বা কোনো একটি বিশেষ দলকে হারিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা, সেটাও দেশের জন্য ক্ষতিকর। সো এরকম কোনো কিছু এভিডেন্স যদি তার কাছে থাকে, সেটা পরিষ্কার করে ফেলা উচিত। আর সেফ এক্সিট কথাটার সাথে সামহাও অর আদার অপকর্ম, অপকৌশল, কুটকৌশল এই বিষয়গুলো জড়িত, অপরাধ, অবৈধ কাজকর্ম এগুলো জড়িত। সো এগুলো আসলে
যদি কোনো এভিডেন্স কারো কাছে না থাকে, ফর এক্সাম্পল আমার কাছে কোনো এভিডেন্স নাই কোন উপদেষ্টা কি অপকর্ম করছেন, গণমাধ্যমে যেটুকু আসে সেটুকুই আমি জানি। কোন কোন উপদেষ্টার পিএসটা কি করেছে না করেছে গণমাধ্যমে যা আসছে ও ব্যাপারে আমি জানি। কোন কোন উপদেষ্টা এখনো কিন্তু দল থেকে ইস্তফা দেয় নাই, আর 3.5 মাস পর নির্বাচন। আপনি বুঝতে পারছেন কতটুকু অ্যাডভান্টেজিয়াস পজিশনে তারা আছে, বিকজ তারা তো ঘোষণা দিয়েছে তারা নির্বাচন করবে, যেই দল থেকেই করুক, যেই দল থেকেই করুক। তারা যদি আমার দল থেকেও নির্বাচন করে তারপরেও তো তারা অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশন আছে অন্য ক্যান্ডিডেটদের চেয়ে। এটা তো হতে পারে না, তারা এখনো পরিষদে আছে। তো কবে ওরা রিটায়ার করবে, মানে কবে পরিষদ থেকে বের হবে, উপদেষ্টা পরিষদ থেকে? নির্বাচনের আগের দিন বের হই বা তখন এই কি হবে? প্রশ্নটা নিয়ে আবারও আমরা আসবো, কিন্তু তার আগে আমরা একটু ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সেফ এক্সিট কি আসলে হুমকি, না সেফ এক্সিট আসলেই সেফ এক্সিট আসলে এক্সিস্ট করে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে সেফ এক্সিট আলোচনাটার এই একটা বয়ানের পলিটিক্স আছে, এটা এত বেশি কেন আলোচনা হচ্ছে গণমাধ্যমগুলোতে? মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আমি কেন বলবো, আমি প্রমাণ করে দিব যেটা খুবই পরিকল্পিতভাবে গণমাধ্যমে আলোচনাটাকে গুরুত্বপূর্ণ আকারে হাজির করা হচ্ছে। কারণ আমি মিডিয়াতে কাজ করছি, মিডিয়াতে লেখাপড়া করছি, মিডিয়ার পলিটিক্স আমি বুঝি। কেন বলছি দেখেন, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম যে জেনোসাইড, গণহত্যা, আয়নাঘর, গুম নিয়ে গত কয়েকদিন আগে যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটে 25 জন সাবেক সার্ভিং মিলিটারি অফিসারকে অ্যালেজ করা হয়েছে। তাদের প্রত্যেকের আমলনামাটা কেন খতিয়ে দেখা হচ্ছে না গণমাধ্যমে? কেন এইটা নিয়ে ঘন্টায় ঘন্টায় নিউজ নাই? গুমের ঘটনায় প্রত্যেক দিন শহীদ পরিবারের মায়েরা ভাইয়েরা এসে আইসিটিতে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দিচ্ছে, কিন্তু সেটাতে নিয়ে কোনো ঘন্টায় ঘন্টায় ব্রেকিং নিউজ নাই কেন? ওই মায়েদের ইন্টারভিউ নাই কেন? সেখানে গতকালকে দেখলাম সাবেক আইজিপি, ওনার বিরুদ্ধে যখন সাক্ষী দিচ্ছে শহীদ সজলের মা, তখন তিনি নিজেও কাঁদছিলেন। তো এই যে একটা এত বড় একটা ঘটনা ঘটতেছে প্রত্যেক দিন, সেইটা নিয়ে কোনো আলোচনা নাই। টিআইবি আজকে বলেছে যে এই যে হেফাজতে নেওয়ার ব্যাপারে যে আইএসপিআর যে ব্রিফিং করলো, এটা একটা ইল্লিগাল কাজ না? সেনাবাহিনীর কি এখতিয়ার আছে কোনো ব্যক্তিকে ডিটেনশনে নেওয়ার? একটা আনলফুল ডিটেনশন না? তার তো এখতিয়ার বহির্ভূত কাজ করেছে। গণমাধ্যমকে এটা নিয়ে আপনারা প্রতিবাদ করেছেন, রিপোর্ট করেছেন, টকশো করছেন। আমি তো অলমোস্ট রেগুলার টকশোতে যাচ্ছি, 1, 2, 3টাতে যাই প্রতিদিন। কই কোথাও তো এই আলোচনাগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনার সাথে দ্বিমত পোষণ করতে চাই। আপনি যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলছেন, সেটা রেগুলার কভারেজ টেলিভিশনে হচ্ছে। তার পাশাপাশি সেফ এক্সিট নিয়ে আসলে অন্তত 5 জন উপদেষ্টা কথা বলে ফেলেছেন। তার মানে বয়ান তৈরি করা এক জিনিস না ভাই, অবশ্যই সেটা গুরুত্ব বহন করে। তার পাশাপাশি এনসিপি নেতারাও সেটা নিয়ে কথা বলছেন, ঠিক আছে, বলতেই পারে, কোনো সমস্যা নাই। নেতারা সেটা নিয়ে কথা বলছেন। অবশ্যই যেহেতু সামনে নির্বাচন, রাজনীতি আসলে খুব গুরুত্বপূর্ণ, সে কারণে অবশ্যই রাজনৈতিক কোন নেতৃবৃন্দের এই ধরনের বক্তব্যকেও আসলে গুরুত্ব সহকারে কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা সেফ এক্সিট নিয়ে আলোচনা করা, আর যেটা ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ করছে। এই জন্য একটা বিষয় হচ্ছে আপনারা নিউজ করছেন না, তা বলছেন না, এটা কিন্তু আসলে একটা চলমান প্রক্রিয়া। আপনি নিজেও জানেন আসলে, অবশ্যই জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা অগুরুত্বপূর্ণ অথবা কম গুরুত্বপূর্ণ বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাইম টাইমে গণমাধ্যমগুলো যেভাবে সেফ এক্সিট আলোচনা করছে, এটা কি আসলে গুরুত্বপূর্ণ? তার থেকে কি নির্বাচন নিয়ে বেশি আলোচনা করা দরকার? সেটা তো আপনি রাজনীতিবিদরা আসলে ভালো বুঝবেন। আমাদের এটা আমরা গণমাধ্যমে আমি অন রেকর্ড এটা আপনাকে বলছি, শুধু আপনাকে না, আমি বিভিন্ন হাউসের টকশোতে একই আলোচনা করছি। প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা সেফ এক্সিট আলোচনা হচ্ছে। মানে এটা আসলে কি পারপাস সার্ভ করবে? এখন প্রশ্ন হচ্ছে আপনার সেফ এক্সিটের কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে যে নাহিদ এবং সার্জিস সেফ এক্সিট নিয়ে যে কথাটা বলেছে, এইটা আমার কাছে কোনো রকম হুমকি অথবা অন্য কোনো কিছু খুব সিরিয়াস কিছু মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে ফ্রাস্ট্রেশন, যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, সমাজের যেই মানের লোকদের ব্যাপারে আমাদের অনেক আস্থা, সুশীল সমাজের সদস্য ছিলেন, বহু বছর থেকে রাজনীতিবিদদেরকে প্রচুর পরিমাণে ওয়াজ নসিহত করেছেন, বয়ান দিয়েছেন, এই পারে বসে এটা করতে হবে সেটা করতে হবে এই কথাগুলো বলেছেন, তাদেরকে যখন আজকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে পাচ্ছি, তাদের গত এত দশকের যে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলের সাথে ওনাদের কাজগুলো মিলছে না।
ওনারা এত বড় বড় কলাম লিখেছেন, এত টকশোতে এসে সারা দেশের রাজনীতিবিদদেরকে শিখিয়েছেন সম্পদের হিসাব দিতে হবে, ইলেকশন কমিশনকে এটা করতে হবে, অমুক দলকে হিসাব দিতে হবে। ওনারা তো 1 বছর ধরে উপদেষ্টা পরিষদে আছেন, ওনাদের সম্পদের হিসাব দেন নাই কেন? আমরা প্রথম দিন থেকে বলেছি শপথ নেওয়ার সাথে সাথে প্রত্যেক উপদেষ্টা তার সম্পদের হিসাব দেন। 1 বছরের মাথায় আবারও বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টার সামনে একাধিকবার আমি বলেছি যে আপনার প্রত্যেকটা উপদেষ্টাকে তার আমলনামার খতিয়ান দিতে বাধ্য করেন। এইটা একটা অ্যাকাউন্টেবিলিটি। যেহেতু তারা ভোটে হয় নাই, তাদেরকে একটা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিরা মিলে ম্যান্ডেট দিয়েছে, অতএব তাকে কোনো না কোনোভাবে তো একটা জবাবদিহিতার আওতায় আনতে হবে। এইটা আমরা বলেছি, সম্পদের হিসাব দেবেন, 1 বছরে কি করেছেন, সংস্কারের জন্য আপনার ডিপার্টমেন্ট যেগুলো ছিল সেগুলোতে আপনি কি উদ্যোগ নিয়েছেন। এইটা প্রেসে বলবার পরে একমাত্র ব্যক্তি, সেটা হচ্ছে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী স্ট্যাটাস দিয়ে ওনার আমলনামার খতিয়ান দিয়েছে এবং সেটা উনি আমাকে পাঠিয়েছেন। এবং সেখানে উনি বলেছেন যে তখন 10 মাস হয়েছে মাত্র, 10 মাসে বিডা কি করেছে, কি করবার জন্য চেষ্টা করছে এবং আগামী টেনিওর পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত বিডা কি রিফর্ম করবে। এখন প্রশ্ন হচ্ছে এই ফ্রাস্ট্রেশনের জায়গাটা শুধু এনসিপির না, আমাদের সবারই আছে। আমার লার্নার ফ্রেন্ড রুমিন একই কথা বলেছে বিভিন্ন সময়, যে এক্সপেকটেশন নিয়ে আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি সেই প্রত্যাশাটা ওনারা পূরণ করতে পারছেন না। এখন প্রশ্ন হচ্ছে ওনারা পারছেন না সব দোষকে ওনার না, তা না, রাষ্ট্র ভেঙে গেছে। আওয়ামী ফ্যাসিবাদ গত 16 বছরে যেটা করেছে, আমার ইনস্টিটিউশনগুলো প্রত্যেকটা ভেঙে দিয়ে গেছে। সেই ভঙ্গুর প্রতিষ্ঠানের দায়িত্ব নেবার পরে আসলে কতটুকু দায়িত্ব পালন করা সম্ভব, আমরা বলেছি সেটা সহই বলেন যে আপনি কেন পারছেন না, কতটুকু পেরেছেন, কোথায় কোথায় আপনি আটকা পড়ে গেছেন। দেখেন আজকে শিক্ষক সমাবেশ হচ্ছে শহীদ মিনারে, সচিবালয়ে বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষকরা, কর্মকর্তা কর্মচারীরা এসছেন বিভিন্ন ভাতা, আপনার বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা এগুলো বাড়ানোর জন্য। মাননীয় শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যে এই দাবিগুলো অ্যাপ্রুভ করে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন রিকমেন্ডেশনের জন্য। অর্থ উপদেষ্টা সচিব নাকি দেশে নাই, সেজন্য এটা নাকি একটাপন করা যাচ্ছে না, মানে এটাকে বাস্তবায়ন করা যাচ্ছে না। তাহলে এটা কেমন রাষ্ট্র যে একজন যদি উপদেষ্টা হাসপাতালে থাকে, তাকে যদি নেপির সার্জারি করতে সিঙ্গাপুরে যেতে হয়, তো এই কাজ করতে করতে রাষ্ট্র ডিপার্টমেন্টটা চলবে না, এই রাষ্ট্রটা অকেজো হয়ে থাকবে। এখানে আপনার দেখবেন যে এনটিআরসিতে রেজিস্ট্রেশন ভুক্ত হওয়ার জন্য শিক্ষকরা আন্দোলন করছে, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করছে প্রাইমারি স্কুলের ইকুয়াল স্ট্যাটাস পাওয়ার জন্য। তথ্য আপারা 72 দিন ধরে আপনার এই রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছে। এই যে প্রত্যেকটা জিনিস আমরা দেখছি যে এই আন্দোলনগুলোর ন্যায্যতাকে অ্যাড্রেস করবার ক্ষেত্রে যে পরিবর্তন আশা করেছিলাম গত আমল থেকে, সেগুলো দেখতে পাই নাই। এই জন্য সে হতাশা তৈরি হয়েছে। তখন এইটা বলেছে রেটরিক আকারে যে আপনারা দায়িত্ব পালন যদি না করেন আপনারাও কিন্তু সেফ এক্সিট পাবেন। জি ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা। নিউজ 24 এর সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছি নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন। হান্নান মাসুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কোন উপদেষ্টা ষড়যন্ত্রে তাদের নাম ও কণ্ঠ রেকর্ড করা আছে জামায়াত নেতা তাহির, তিনি আজকেই বলেছেন এই কথাটি। ঘটনাক্রমে কি আসলে আপনাদের যে সেফ এক্সিট ইস্যু এবং এই জামায়াত ইসলামের নেতা তিনি যেটা বললেন, দুটো কি আসলে মিলে যাচ্ছে কিনা? না, দেখেন হচ্ছে জামাতের তো হচ্ছে রাজনীতিতে অনেক নিজস্ব গোয়েন্দা আছে, বলতে হচ্ছে কি যেমন ছাত্রলীগের ভিতরেও ছিল, ছাত্র দলের ভিতরেও আছে, হয়তো এনসিপির ভিতরেও আছে, বিএনপির ভিতরেও আছে, উপদেষ্টা পরিষদের ভিতরে নাই এমন কোনো কথা বলা যায় না। হয়তোবা দেখা যাবে যে উপদেষ্টা পরিষদের যত উপদেষ্টা আছে সকলের পিএস কিংবা এপিএস সব জামাত শিবির। সুতরাং কণ্ঠ রেকর্ড কেন, ভিডিও রেকর্ডও থাকতে পারে ওনাদের কাছে, এটা নিয়ে কোনো ধরনের কোশ্চেন নেই। সেটা রেখে ওনারা কোন কাজে, কি ব্ল্যাকমেলের কাজে ব্যবহার করবেন? এই উপদেষ্টা পরিষদই তো নির্বাচনের সময় সরকার হিসেবে থাকবেন, ওনারা কি ব্ল্যাকমেইল করে তখন কি হচ্ছে সেই ইঙ্গিতটা দিয়ে দিলেন যে হচ্ছে আমরা ব্ল্যাকমেইল করে তারপরে আমাদের আসন নিশ্চিত বা ক্ষমতায় যাওয়া নিশ্চিত করে ছাড়বো? আমি জানি না এটা কেন বলছেন। আমরা যে জায়গা থেকে বলতেছি, আমাদের সেই ধরনের কোনো নেই, আপনার গোয়েন্দা অ্যাবিলিটি নেই যে হচ্ছে কারো কণ্ঠ রেকর্ড করা কিংবা হচ্ছে কারো ডকুমেন্টস কালেক্ট করা। কিন্তু আমরা বাস্তবিক চালচলন থেকে, মানে হচ্ছে তাদের চলাচল থেকে, কথাবার্তা থেকে, কার্যক্রম থেকে, মিডিয়া থেকে আমরা যা জানতে পারি, আমরা দেখছি যে অনেক উপদেষ্টায় আখের গোছাচ্ছেন। এবং যারাই আখের গুছিয়েছে, অতীত বলে যে তারা
তারা পালিয়ে যেতে হয়েছে, সেফ এক্সিট নিতে হয়েছে। এবং তাদের সেই কার্যক্রম থেকে দেখা যায় যে কে ক্ষমতায় আসতে পারে তার সাথে কত বেশি সখ্যতা রাখা যায় সেই চেষ্টা করে যাচ্ছে যাতে করে সেফ এক্সিটটা পায়। আচ্ছা, যে প্রশ্নটা আসলে আমি আপনাকে ব্যক্তিগতভাবে বিরতিতে যাবার আগে করতে চেয়েছিলাম যে ঘুরে ফিরে কিন্তু এই যে উপদেষ্টাদের সেফ এক্সিট ইস্যু, আপনি মনে করেন কিনা যে ঘুরে ফিরে আবার এনসিপির উপরেই এসে পড়ছে? কারণ আপনাদের সেখানে দুজন উপদেষ্টা রয়েছেন, আসিফ রয়েছেন, এনসিপির উপদেষ্টা, এনসিপির সদস্য নন। এনসিপির সদস্য ওনারা। আপনি তো মিডিয়া কর্মী, আপনি তো ভালো জানার কথা। আসলে কি ওনারা কারা এনসিপির কারা? সদস্য? তারা কি ওনারা ছাত্র? অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছেন। তো তাহলে ওনারা ঘুরে ফিরে যদি কেন, তারা কবে পদত্যাগ করবে, সেই ওনারা- ইস্যুটা কেন ঘুরে ফিরে আসবে? এই ইস্যুটা একটা রাজনৈতিক ইস্যু হিসেবে দাঁড় করানো হচ্ছে, বারবার দাঁড় করানো হচ্ছে। আপনি কি তাহলে একটা বলতে জিনিস চাচ্ছেন হচ্ছে, আমার মনে হয় মাহফুজ এবং সবাই আসিফ মিলে উপদেষ্টা, যখন ওনারা দুজন এনসিপির কেউ নন? অভ্যুত্থান পরবর্তী সময়ে সকলে মিলে যখন শপথ নিয়েছেন, যখন নামবেন সকলে মিলে নামার কথা। নির্বাচন করলে কেউ আগে নেমে আসবেন, আমি সেটা বলি। তারা যদি কোনো দল থেকে নির্বাচন করছে, আমি তো নিউজে দেখলাম কোনো এক ছাত্র উপদেষ্টা নাকি হচ্ছে বিএনপি থেকে ইলেকশন করবে, মনোনয়ন পাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। তাহলে কেন এনসিপি কে টানতেছে বারবার? তাহলে তো বিএনপির, যদি বিএনপি থেকে ইলেকশন করে সেটা এটা তো নিশ্চিত এমনিতেও হয়ে শোনা থাকে। যাচ্ছে যে এনসিপি এই বিএনপির সাথে ধরনের- জোটে যেতে এই পারে, ধরনের এবং অনেক বৃহৎ কথাই একটা হচ্ছে। জোট হতে এবং পারে। এটা তো শোনা যাচ্ছে এনসিপি আবার জামাতের সাথেও জোটে যেতে আমার পারে, প্রশ্নটা নিজেরাও হচ্ছে, জোট করতে পারে। আবার মাঝখান দিয়ে শোনা গিয়েছে গণ অধিকার পরিষদ এনসিপি একত্রিত হয়ে যাচ্ছে। উপদেষ্টা মাহফুজ এনসিপির কেউ নন, আপনার কি এটা আমি দাবি বলছি করতে যে চান? হচ্ছে অভ্যুত্থানের নেতৃত্ব এনসিপি লিড দিচ্ছে, অভ্যুত্থানের নেতৃত্ব আবার হচ্ছে আপনার সরকারও আছে। যে সরকারে আছে সে সরকারটা পরিচালনায় কাজ করতেছে, সে এনসিপি রাজনীতির সাথে জড়িত না। আর এনসিপির রাজনীতি যারা করতেছে তারা আবার সরকার পরিচালনার সাথে জড়িত না। দুইটা একেবারে আলাদা বিষয়। এই ক্ষেত্রে বারবার একেবারে গুলিয়ে ফেলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, ঠিক আছে, সেটা নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার সময় হলে আমরা জানতেই পারবো। বেস্ট অফ ফুয়াদ, একটু আপনার কাছে আসি। এনসিপির সেফ এক্সিট এবং জামাতের যে দৃষ্টি আকর্ষণ, উপদেষ্টাদের কল রেকর্ড তাদের কাছে আছে, দুটো কি আপনার কাছে একই মনে হয়? দেখেন, এগুলোকে আমি পলিটিক্যাল রেটরিক আকারে দেখি। আপনার মনে থাকার কথা, গত কয়েক মাস আগে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আছে, সরকারি কর্মকর্তাদের যে অ্যাসোসিয়েশন আছে, সেখানের একটা মিটিংয়ে বিএনপি চেয়ারপারসনের যিনি পিএস বিএম সাত্তার সাহেব, উনি একজন কথা বললেন যে এই সরকারের 8 জন উপদেষ্টার ব্যাপারে ওনার কাছে নথিপত্র আছে, এটা সময় মতো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আমরা প্রকাশ করে দেব। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কাছে যদি কোনো ব্যক্তি অথবা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ লোকের দুর্নীতির ইনফরমেশন থাকে, সেটা আপনি পাবলিকলি কেন বলছেন? সেটা আপনি দুদককে কেন দিচ্ছেন না? আমরা তো সিরিয়াসলি চাই, আমরা তো একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট চাই, আমরা তো এটা জবাবদিহিতামূলক হইতে হবে। সেটা কিভাবে হবে? ইনফরমেশন গোপন করে তো না, ইনফরমেশন পাবলিক করতে হবে, প্রকাশ করতে হবে। বিএনপির বিভিন্ন নেতারা প্রায় সময় দেখি যে আসিফের বিরুদ্ধে পারসিস্টেন্টলি কথা বলে যাচ্ছে, হ্যাঁ আমরা এটা জানি, ওইটা জানি, সেটা জানি। তো বলছেন না কেন? আপনি দুদকে মামলা দিচ্ছেন না কেন? কি কি অভিযোগ আছে যেগুলো আপনি প্রকাশ করে দেন? কারণ কোনো উপদেষ্টা রাষ্ট্রীয় পজিশন ব্যবহার করে যদি অন্যায় করে থাকে, তাকে তো ফৌজদারি কার্যবিধি অথবা ফৌজদারি অপরাধের মুখোমুখি হতে হবে। আমরা তো এরকম রাষ্ট্র চাই। হাসিনা কেন দানবে পরিণত হয়েছে? সে এই রাষ্ট্রের আইন কানুন ফৌজদারি অপরাধকে একদম তুচ্ছতাচ্ছিল্য করে ফেলে দিয়েছে। তার কথাই হচ্ছে আইন। সেই রাষ্ট্র তো আমরা চাই না। ঠিক একইভাবে আজকে জামাত নেতা যে কথাটা বলেছেন, এটা তো প্রথম কথা হচ্ছে যে এটা ইটসেলফ একটা অন্যায় কথা। আমরা যারা আইনের ছাত্র, আপনি উইদাউট পারমিশন এইভাবে গোয়েন্দা ইনফরমেশন অথবা একটা প্রাইভেট কনভারসেশন তো আপনি রেকর্ড করতে পারেন না। যেমন এই যে ব্রেকের টাইমে আমরা যে এখানে অনেকগুলো কথা বললাম, আপনারা চ্যানেলের এখানে অবশ্যই এখানে সবকিছু রেকর্ডেড আছে, কিন্তু আমাদের কি অনুমতি আছে এটা পাবলিক ব্রডকাস্ট করবার? আমাদের অনুমতি নাই। কিন্তু এটা যদি আপনারা অনুমতি ছাড়া করে দেন, এটা একটা ফৌজদারি অপরাধ হবে। এখন প্রশ্ন হচ্ছে, কোনো উপদেষ্টার সাথে যদি প্রাইভেট কনভারসেশন আপনি রেকর্ড করে থাকেন, এটা তো ইটসেলফ একটা অন্যায় কাজ, এটা তো আপনি করতে পারেন না। তারপর হচ্ছে, আপনার কাছে যদি সত্যিই আপনার দুর্নীতির ব্যাপারে কোনো অভিযোগ থাকে অথবা কোনো উপদেষ্টার ব্যাপারে যে তিনি ওপেনলি কোনো পার্টিকুলার দলকে ফেভার করছেন, তাকে ক্ষমতা আনবার জন্য চেষ্টা করছেন, সেটা পাবলিক করে দিচ্ছেন না কেন? পাবলিকলি বলেন। বিভিন্ন সময় আমরা দেখেছি না, বিএনপির পক্ষ থেকে 4 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে না? গণ অধিকারের ভিপি নূর 2-3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে না? করতেই তো পারে। পলিটিক্যালি যদি আপনি বোধ করেন যে তারা নট ফিট ফর পারপাস, আপনি অবশ্যই এটা দাবি করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মানে এজেন্সি টাইপের গোপন তথ্য আছে টাইপের খেলা, এগুলো পলিটিক্যালি ভায়াবল না।
এটা করে যেটা করা হচ্ছে, রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়া হচ্ছে, বরং একটা পাবলিক অ্যাকাউন্টেবিলিটি চাওয়া দরকার, যেটা আমরা বারবার বলেছি, জবাবদিহিতা চাই। আমরা একটু রুমিন ফারহানের কাছে আসি। জনপ্রশাসন সচিবের নিয়োগ নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে এবং সেটি আজকেই এই জামাত ইসলামের যে মানববন্ধন বা যে কর্মসূচি সেখানে এবং তাহের সাহেব তিনি বলেছেন যে সেখানে একজন নির্দলীয় লোককে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি আসলে একেবারে তার অতীত দুর্নীতিতে ঠাসা, এরকম একটি কথা তিনি বলেছেন। এরকম কি আসলে সুযোগ আছে কিনা পলিটিক্যালি একজন সচিব নিয়ে প্রশ্ন তোলা বা নিয়োগ, সরাসরি নিয়োগ জনপ্রশাসনে নির্দলীয় বা এরকম কোনো মানে কি প্রসিডিউরটা কি? আপনি তো সংসদ সদস্য ছিলেন। না, সংসদ সদস্য ছিলাম বলে যে আমি এই ব্যাপারগুলো একেবারে সব পুঙ্খানুপুঙ্খ জানবো বিষয়টি তেমন নয়। জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে যদি দলীয় দল করেন এরকম কোনো অভিযোগ থাকে সেটা একরকম, দুর্নীতির কোনো অভিযোগ যদি থাকে সেটা একরকম। তিনি নিশ্চয়ই বাংলাদেশের সিভিল সার্ভিসে তিনি কর্মরত ছিলেন এবং সেখান থেকেই তাকে নেওয়া হয়েছে। তিনি তার সিভিল সার্ভিসের ক্যারিয়ারে প্রমোশন পেয়ে জনপ্রশাসন সচিব হয়েছেন, বিষয়টা তো তেমনই হওয়ার কথা। মানে হঠাৎ করে তো নিশ্চয়ই কাউকে ক্যাডার সার্ভিসের বাইরে থেকে নিয়ে নিয়োগ দেওয়া হয়, তাই না? সো তিনি তার ক্যাডার সার্ভিসের লাইফে যদি তিনি কোনো দুর্নীতি করে থাকেন তো সেটা তো তার যে দপ্তরগুলো তিনি কাজ করেছেন সেখান থেকে অভিযোগ আসতে হবে, তার ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে, সেটার একটা নিজস্ব প্রক্রিয়া আছে। সেরকম কোনো প্রক্রিয়া কি তার বিরুদ্ধে কখনো নেওয়া হয়েছিল? যদি না হয়ে থাকে তাহলে আপনি একজন ব্যক্তিকে কি করে দুর্নীতির করেছেন বা দুর্নীতির পরায়ণ ব্যক্তি বা অসৎ ব্যক্তি বলতে পারেন? আপনি তো বলতে পারেন না। হয় তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে, প্রমাণ হবে, আইন আছে, আদালত আছে, সেখান থেকে প্রমাণ হবে, তারপরেই কেবলমাত্র আপনি কোনো ব্যক্তিকে দুর্নীতিগ্রস্ত বলতে পারেন। আর দলীয় পরিচয়ের কথা যদি আপনি বলেন, তিনি ডেফিনেটলি কোনো দলের কোনো পদ পদবি নিশ্চয়ই হোল্ড করে না। বিএনপি, জামাত, জাতীয় পার্টি কিংবা এনসিপি, মানে কোনো দলের দলীয় পদে তো তিনি আর নাই, কিন্তু তিনি একজন ভোটার। তো প্রতিটি ভোটারই তো কোনো না কোনো পলিটিক্যাল পার্টির প্রতি অ্যালাইন্ড হয়ে থাকেন, এটাই স্বাভাবিক। আমি যখন ভোট দিতে যাই আমি তো কোনো একটা মার্কাকেই ভোট দেই, এবং যখন আমি কোনো একটা মার্কাকে ভোট দেই তখন সেই দলটির পলিটিক্সের প্রতি এক ধরনের সমর্থন থেকেই তো আমি দেই, নিশ্চয়ই তাই, তাই না? সো আপনি যখন কাউকে এই অভিযোগ দেবেন যে সে কোনো দলের প্রতি সফট, কোনো দলের প্রতি তার এক ধরনের অ্যাফিলিয়েশন আছে, তখন তো আসলে এটা একটা মানে প্রশ্ন থেকে যায় যে আপনি এই কথাটি বলছেন আসলে কিসের ভিত্তিতে? তিনি তো কোনো দলের পদ পদবি নিশ্চয় ধারণ করেন না। আর আমি যে দুজন উপদেষ্টার কথা বলছিলাম মানে বিরতিতে যাওয়ার আগে, দেখুন এই দুজন উপদেষ্টা বিএনপি, এনসিপি নাকি জামাত থেকে ইলেকশন করবে সেটা আমার কনসার্ন না। ওনারা যদি বিএনপি থেকেও ইলেকশন করেন তারপরেও তো ইলেকশনের 3 মাস আগে পর্যন্ত, আমি যদি ধরে নিই কালকে ওনারা পদত্যাগ করবেন, এখনো কিন্তু 3 মাস মাত্র বাকি, এই পর্যন্ত যারা দায়িত্বে থাকবেন তাদের কাছ থেকে, মানে তিনি যখন আবার প্রার্থী হবেন, তিনি যদি একজন স্বতন্ত্র প্রার্থীও হন, আপনার কি মনে হয় না যে তিনি অনেক বেশি প্রিভিলেজড অবস্থা থেকে ইলেকশন করবেন, অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস অবস্থা থেকে দাঁড়ায় তিনি ইলেকশনটা করছেন? এবং আমি দেখতে পাচ্ছি যে কেন যেন আসিফ মাহমুদের ব্যাপারেই খালি অভিযোগ আসে। দেখুন আরেকজন উপদেষ্টাও কিন্তু আছেন, ছাত্র উপদেষ্টা, যিনি মানে ছাত্রদের পক্ষ থেকে গেছেন, মাহফুজের ব্যাপারে আমরা কিন্তু এত বিতর্ক হতে দেখি না যতটা আসিফের ব্যাপারে দেখি। তিনি তার এলাকায় 200 সামথিং কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, তার মানে কুমিল্লায় দুটো বিরাট বরাদ্দ গেছে, একটা মুরাদনগরে গেছে, আরেকটা আসিফের কনস্টিটিউয়েন্সিতে গেছে। এগুলো কোনো ভালো নির্বাচনের ইঙ্গিত দেয় না। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরছি তখন থাকছে বাকি আলোচনা, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। আর একবার দেখছেন নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমাদের অতিথিরা রয়েছেন, আমি সরাসরি একটু হান্নান মাসুদ আপনার কাছে যেতে চাই। শাপলা প্রতীক 19 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন সময় বেঁধে দিয়েছে, এর ভেতরে আপনারা নিশ্চিত না করলে তারা নিজ দায়িত্বে আপনাদেরকে একটা প্রতীক দিয়ে দেবে, আপনারা কি যেটা দিয়ে দেবে সেটাই নেবেন? আমরা নেওয়া না নেওয়া তো কিছু যায় আসে না, তার নিবন্ধন দিতে হবে, সে দিবে। বাট আমরা বলছি আমরা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক আমরা চাই না,
এটা আমাদের স্ট্যান্ড। আমরা মনে করতেছি যে হচ্ছে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান চাইলে খামখেয়ালিপনা দেখাইতে পারে না, কোনো ইনস্টিটিউশন চাইলে কোনো খামখেয়ালিপনা দেখাইতে পারে না। আমরা তো তাদের এই তালিকা হওয়ার আগেই শাপলা প্রতীক চেয়েছি। কেন শাপলা প্রতীক তারা এনলিস্টেড করে নাই, কোন আইনি কারণে এনলিস্টেড করে নাই, বা কোন আইনি ব্যাখ্যার কারণে কলম এনলিস্টেড করছে, কিংবা হচ্ছে মোবাইল এনলিস্টেড করছে, ডাব এনলিস্টেড করছে, এগুলো তো হচ্ছে জানা দরকার। আপনি যদি হচ্ছে অন্য যে কোনো কিছু এনলিস্ট করতে পারেন, একটা নতুন রাজনৈতিক দল আপনার কাছে একটা প্রতীক চাইছে, তার জন্য আপনি সহজ করার জন্য সেই প্রতীকটা আপনি এনলিস্টেড করলেন না, এবং কেন করলেন না সেটাই বলতেছেন না, কোনো লিগ্যাল ব্যাখ্যা দিচ্ছেন না, তার মানে আপনি খামখেয়ালিপনা দেখাচ্ছেন। আমাদের সময় কম, একটু আমরা সেই ছোট করে আমাদের এই লড়াইটা শুধু শাপলা প্রতীক পাওয়ার লড়াই না, আমরা বলছি বাংলাদেশের যত এস্টাবলিশমেন্ট, যত ইনস্টিটিউশন আছে, যারাই খামখেয়ালিপনা দেখাবে তাদের বিরুদ্ধে আমাদের স্ট্যান্ড থাকবে। আমরা সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের এই অবস্থানের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছি যে হচ্ছে আমাদেরকে ইলিগালি বঞ্চিত করা হচ্ছে শাপলা প্রতীক থেকে, যেটা আমাদের পছন্দের প্রতীক, যেটাকে আমরা ধারণ করছি, যেটাকে আমরা প্রচার করছি। অনেক অনেক ধন্যবাদ। আমরা লিগ্যাল ব্যাখ্যা চাই, যদি হচ্ছে আপনার লিখিত লিগ্যাল ব্যাখ্যা দরকার, যেটা আমি এই কারণে দিতে পারছি। অনেক ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদ, একটু আপনার কাছে আসি। আপনাদের পার্টি বেশ বড় সড়ো প্রার্থী দেয়া শুরু করেছে, এবং আমরা যতদূর শুনছি 100 বা 100+। প্রত্যাশা কি? দেখেন, আমাদের নির্বাচন সংক্রান্ত একটা উপকমিটি আছে, আমরা দলের ভিতরে ওপেন করে দিয়েছি। কারা কারা কোন জায়গা থেকে নির্বাচন করতে চান আপনারা আবেদন করেন। তো সেই আবেদনের অনেক প্রার্থী আসছে, প্রায় 150 কাছাকাছি প্রার্থীর আবেদন আসছে। আমাদের উপকমিটি ভেটিং করছে 100+ অ্যারাউন্ড আর কি। তো এইটা প্রাথমিক হিসাবে ভাবে ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবারে। জি। তো এরপরে হচ্ছে তো সেকেন্ড স্টেজে আরও যদি প্রার্থীরা আসেন, ওটা ভেটিং প্রসেস চলবে। তো এটা ডিসেম্বর পর্যন্ত তো প্রক্রিয়া চলমান থাকবে। নির্বাচনে যাবে? হ্যাঁ, এখন পর্যন্ত তো আপনার কোনো জোটের ব্যাপারে তো আমরা ফাইনাল সিদ্ধান্ত নেই। বিএনপি থেকে শুরু করে জামাত, সকল রাজনৈতিক দলের সাথে আমাদের কন্টিনিউয়াসলি আলোচনা আছে, বসা হচ্ছে, এবং কিসের ভিত্তিতে জোট হবে, জুলাই সনদ, গণভোট, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের রাজনীতির মেরুকরণ করা হচ্ছে। তো এইটা আর একটু ম্যাচিওর হতে হতে আপনার ডিসেম্বর লেগে যাবে। ডিসেম্বরের পরে পরিষ্কার হয়ে যাবে যে আসলে কে কোত্থেকে নির্বাচন করছেন। জি, ধন্যবাদ। রুমিন ফারহানা, আমাদের হাতে একেবারে সময় শেষের দিকে, তারপরেও একটু জিজ্ঞেস করতে চাই, বিএনপি কি আসলে অনেক বড় জোটে যাচ্ছে? আমরা যেমনটা শুনতে পাচ্ছি, এনসিপি, আরো বেশ কয়েকটা দলের কথা শোনা যাচ্ছে। কাদের সাথে যাচ্ছে? নির্বাচনের এখনো 3 মাস বাকি, এর মধ্যে অনেক নতুন মেরুকরণ টকশোর ভিতরেই আমাকে বলেছেন মাত্র 3-3.5 মাস বাকি। হ্যাঁ, সো এর মধ্যে অনেক মেরুকরণ হবে। নির্বাচন যত এগিয়ে আসবে তত নতুন নতুন মেরুকরণ হবে। আমরা একসময় দেখেছি যে এনসিপি হয়তো হিসাব করছে যে কোন দলের সঙ্গে জোটে গেলে তার জন্য সুবিধা হয়, তাদের একটা হিসাব থাকবে, আমাদের নিজস্ব একটা হিসাব থাকবে, বিকজ আমাদের সঙ্গে তো 15 বছরে আরো অনেকগুলো দল মাঠে আন্দোলন করেছে, সো তাদেরও একটা প্রত্যাশা আছে। আমি সেদিন গণমাধ্যমে দেখছিলাম 217টা আসন শরিকরা চাইছে। তো আপনি 218টা আসন যদি আপনি শরিকদের দেন, তাহলে আপনার নিজের দলের জন্য থাকে হচ্ছে 82টা আসন। সো বিএনপির মতো এত বড় দল, যারা 17 বছর বাংলাদেশে কোনো নির্বাচন যেহেতু হয়নি, বিএনপির কোনো প্রার্থীও নির্বাচনে সেভাবে অংশ নিতে পারে নাই। সো এখন দেখা যাচ্ছে সেকেন্ড প্রজন্ম তৈরি হয়েছে, যারা হয়তো বাবার বা মায়ের পদাঙ্ক অনুসরণ করে বিএনপিতে এখন প্রার্থিতা চাইছে। আমাদের নিজেদেরই অনেক প্রার্থী আছে। সো সকল কিছু বিবেচনা করেই আমার মনে হয় বিএনপি জোটে যাবে। আর এইবার যেহেতু জোট করলে মার্কা পাওয়া যাবে না, আমি যতদূর জানি এটাই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। আমার ঠিক জানা নেই, আমার জানা মতে এখনো ওই অবস্থায় আছে, মার্কা পাওয়া যাবে না। সো সেই কারণেই আমাদের ওইটাও দেখতে হবে যে জরিপে কারা এগিয়ে আছে, কারণ উইনিং ক্যান্ডিডেট দেওয়া আসলে এটা তো সব দলেরই একটা লক্ষ্য। তার মানে আসলে বাস্তবতা বা মানে মাঠের যে বাস্তবতা, সেটার উপরে বেস করে বিএনপি প্রার্থী দিতে চায়। নিশ্চয়ই এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমরা আজকের মতো এখানেই শেষ করছি, আমাদের সময় একেবারেই শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা পর্যন্ত দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। শুভরাত্রি।